বিয়ের পিড়িতে বসে হবু বরের কাণ্ড দেখছে, তাই পুরোহিত বিয়ের মন্ত্র বলছে। তার হবু বর জাঙ্কুক পুরোহিতের সাথে সাথে একই মন্ত্র বারবার বলছে আর সাথে হাত তালিও দিচ্ছে। তে কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে আর মনে মনে ভাবছে এটা কি করছেন উনি, মজা না আর কি? বিয়েতে বসে এই কেমন উপহাস! নতুন বউ হওয়ার কারণে ভালো করে তাকাতেও পারছে না। আস্তে আস্তে তে তার ঘোমটাটা খুলে জাঙ্কুকের দিকে তাকালো, দেখলো একটা পুতুল জাঙ্কুকের কোলে। একবার বরের দিকে তাকালো তে, আরেকবার তার মায়ের দিকে তাকালো। তার মায়ের চোখটা ছলছল করছে, এই বুঝি টুপ করে জল গড়িয়ে পড়বে। এরপর পুরোহিত সিঁদুর পরাতে বললেই জাঙ্কুক সিঁদুরের কোটাটা কোনোভাবেই হাতে নিতে রাজি হচ্ছে না। কেমন যেন হাত গুটিয়ে নিচ্ছে আর কিছুটা ভয় পাওয়ার মতো জড়সড় হয়ে বসে আছে। তখনই জাঙ্কুকের মা জিন বলল, আহা বাবু, এমন করে না, দেখি সিঁদুরটা পরিয়ে দাও তো। তখনই জাঙ্কুক চিৎকার করে উঠলো আর বলল, না না না, আমি এগুলো নিব না, এটা রক্ত। না বাবু, এটা রক্ত নয়, এটা হচ্ছে সিঁদুর। আমরা না তোমার খেলার সাথে নিয়ে এসেছি, এটা না পড়লে এটা তোমার সাথে যাবে না আমাদের সাথে। ওই যে দেখো তোমার বউ কত সুন্দর, একদম পুতুলের মতো দেখতে। জাঙ্কুক তখন হাত তালি দিয়ে বলল, পুতুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পুতুল নিব। কই দেখি, দাও দাও আমার পুতুল, আমি পুতুল নিব। কি মজা, আমি আমার পুতুলের সাথে খেলবো। এক নাগারে হাত তালি দিয়ে কথাগুলো বলছে জাঙ্কুক। তে জাঙ্কুকের এমন কাণ্ড দেখে পাথরের ন্যায় মূর্তির মতো চুপ করে বসে আছে। তে তখন মনে মনে ভাবছে, এটা আমি কি দেখছি? আমার স্বামী পাগল, কি এতটাই পাগল যে শিশুদের মতো করছে? এনাকে নিয়ে আমি করবোটা কি? আর সংসারই বা করবো কেমনে? এক পর্যায়ে তীর সিদ্ধিটা লাল রঙের সিঁদুরে ছেয়ে গেল আর সাথে কপালে লেপন হলো আজীবনের পীড়া। জাঙ্কুক হাসতে হাসতে তের কপালে সিঁদুর পরিয়ে দিল। জাঙ্কুক কিছু না বুঝলেও সে তো সবই বুঝে। তে শুধু চুপ করে বসে ভাগ্যকে আলিঙ্গন করা ছাড়া কিছুই যে করার নেই। তে কি করবে সে? গরিব পরিবারের মেয়ে, বাবা হুইল চেয়ারে বসে আছে, অনেক বছর ধরে অসুস্থ। তার দুই বোন, তার পড়াশোনার খরচ, সাথে বিয়ের খরচও তো আছে। তাই কোনো রকম বাধ্য হয়েই জাঙ্কুকে বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিল। কিন্তু তে জানতো না তার হবু বর আস্ত একটা পাগল। তেকে এক পর্যায়ে বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হলো। তে জাঙ্কুকের জন্য দুধ নিয়ে রুমে ঢুকে দেখলো জাঙ্কুক রং পেন্সিল নিয়ে বিছানায় উপর হয়ে বসে কিছু একটা আঁকছে। জাঙ্কুকের রুমটাও সাজানো হয়েছে সে রাজকীয়ভাবে। তে টেবিলে দুধটা রেখে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো আর বলল, জাঙ্কুক বাবু, এগুলো রেখে দিন, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে তো। তেকে দেখেই কিছুটা বিব্রত হয়ে পড়লো জাঙ্কুক। বিছানার এক প্রান্তে গিয়ে মা মা বলে চিৎকার করতে লাগলো। হুড়মুড় করে দরজা ঠেলে জাঙ্কুকের মা বাবা ভিতরে ঢুকে পড়লো। আর জাঙ্কুকের মা জিন তখন বলল, বাবু কি হয়েছে তোমার, এমন করছো কেন? জাঙ্কুক তখন তের দিকে আঙ্গুল তুলে জিনকে ইশারা করে দেখালো। জিন তখন তেকে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু করেছো বৌমা? তে তখন ভয়ে ভয়ে বলল, না মা, আমি তো ওনাকে ঘুমাতে বললাম। জিন তখন বলল, ও আমি বুঝেছি, তুমি অচেনা তো তাই এমন বিব্রত অবস্থায় পড়েছে। কিছু মনে করো না বৌমা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আরেম তখন তের কাছে আসলো আর বলল, মা রে, আমার ছেলেটা পাগল নয়, খুব ভালো আর মেধাবী ছেলে। জানো তো, একটা বড় ধাক্কা খেয়ে আজও এরকম শিশুদের মতো হয়ে গেছে। সবাই যদিও বলে আমার জাঙ্কুক কখনোই ভালো হবে না, কিন্তু আমি আর তোমার শাশুড়ি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের জাঙ্কুক একদিন ঠিকই সুস্থ হয়ে আমাদেরকে তাক লাগিয়ে দেবে। কি দেবে? ও ঠিক সুস্থ হবে মা, একটু খেয়াল রেখো আমার ছেলেটার দিকে। তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি আমরা, এর জন্য জানি ক্ষমা চেয়েও কোনো লাভ হবে না, কিন্তু একটাই অনুরোধ মা, আমার ছেলেটাকে দয়া করে সুস্থ করে দাও, আর কিছু চাই না তোমার থেকে। তে তখন বলো, চিন্তা করবেন না বাবা, আমি উপরওয়ালা আর ডাক্তারের মধ্যে একজনও নেই, তারপরও আমার সর্বোচ্চ দিয়ে ওনাকে ভালোবাসবো, চেষ্টা করব ওনাকে সুস্থ করার। জিন তখন বলল, এখন ঘুমাও মা, আমি জাঙ্কুককে বলে দিয়েছি ও আর চিৎকার করবে না। কথাটা বলে তের মাথায় হাত বুলিয়ে আরেম আর জিন সেখান থেকে চলে গেল। তে তখন মনে মনে ভাবলো, আসলেই কি তাই এই পাগলকে সুস্থ করা সম্ভব? তে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় রাখলো আর মনে মনে ভাবলো, এই পাগলের সাথে ঘুমানোর কোনো মানেই হয় না, কে জানে কখন আবার কামড়ে দেয়, তার থেকে বরং দূরে থাকাই ভালো।
কোনো এক অজানা কারণে তে আবার বিছানার দিকে ফিরে আসলো। চোখ আটকে গেল তার জাঙ্কুকের দিকে তাকিয়ে। জাঙ্কুক গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে বিছানায়। এক পাশ থেকে চাদর টেনে জাঙ্কুকে গায়ে দিয়ে সোফায় শুয়ে পড়ল তে। ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তার চোখে জল যেন আজ বাঁধ মানছে না। কি চেয়েছিল আর কি পেল সে তার জীবনে? এসব ভাবতে ভাবতে এতে ঘুমিয়ে পড়লো। সকালের ঘুম অনেকটা দেরিতেই ভাঙলো তার। অনেক রাত করে ঘুমানোর ফল এটা। তড়িঘড়ি করে উঠে দেখলো জাঙ্কুক রুমে নেই, দরজাটাও খোলা। হয়তো জাঙ্কুক বাহিরে গেছে। তে তখন তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে আরিমের কাছে গেল আর বলল, বাবা আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, রান্নাঘর কোথায় আমাকে বলুন না, আমি মাকে কাজে সাহায্য করব। তখনই জিন বলল, মা তোমার এখন রান্না বান্না করতে হবে না, যাও মা ছাদ থেকে জাঙ্কুকে নিয়ে আসো তো, আমরা একসাথে নাস্তা করব। তে ছাদের দিকে পা বাড়ালো আর একটু এগিয়ে যেতে একটা কাঁচের গ্লাস এসে তার পায়ের উপর পড়লো। তে তখন ও মা গো বলে পায়ে হাত দিয়ে বসে পড়লো। পাশ থেকে জাঙ্কুক একটা টিয়া পাখির খাঁচা হাতে নিয়ে ছুটে আসলো তের কাছে আর বলল, এই বউ বউ তোমার লেগেছে? তের পায়ের অনেকটাই ফুলে গেছে। মুহূর্তের মধ্যে ফর্সা পায়ে কালো রঙের জমাট বেঁধে গেছে। তে পায়ে হাত দিয়ে ডলাডলি করছে আর চোখ দিয়ে টুপটাপ জলের ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ছে। জাঙ্কুক গ্লাসটা নিয়ে আরেক সাইডে ছুঁড়ে মারলো। হঠাৎ করে কেউ একজন বলে উঠলো, জাঙ্কুক পচা, সরি সরি জাঙ্কুক, জাঙ্কুক অনেক পচা। তে তখন তাড়াতাড়ি করে সামনে তাকিয়ে দেখলো জাঙ্কুক কান ধরে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আর একটা পা পেছনে বাঁকিয়ে উপরে তুলে রেখেছে আর বলছে, পুতুল পুতুল সরি পুতুল। জাঙ্কুক একদম বাচ্চাদের মতো করে ঠোঁট বাঁকিয়ে কথাগুলো বলছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলো আর বলল, আচ্ছা ঠিক আছে চলুন নিচে, মা ডাকছে আপনাকে। জাঙ্কুক এর পরেও কানে হাত দিয়ে একইভাবে দাঁড়িয়ে আছে। তে এবার ভালো করে জাঙ্কুকের দিকে তাকালো। বেশ লম্বা, ফর্সা গায়ের রং, মাথায় সিল্কি চুল, চুলগুলো নিচে নেমে কপালের সাথে চোখের অর্ধেকটাই ঢেকে ফেলেছে। চোখ দুটো বেশ বড় আর দৃষ্টি উদাস। এমন ছেলেকে যে কেউই চাইবে তার জীবন সাথী হিসেবে। তে পেয়েছে এরকম স্বামীকে তার জীবন সাথী হিসেবে। সব কিছুই ঠিকঠাক আছে, শুধু একটাই জিনিসের কমতি, ছেলেটা সুস্থ না বরং পাগল। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ধপাস করে পড়ে গেল জাঙ্কুক। তে ধরে তোলার আগে আবারও উঠে কানে হাত দিয়ে একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল জাঙ্কুক। তে তখন জাঙ্কুককে বলল, কি হয়েছে জাঙ্কুক বাবু? জাঙ্কুক তখন আবারও ঠোঁটটা উপরে তুলে বাঁকা করে বলল, সরি পচা জাঙ্কুক সরি। তে একটু হাসলো আর বলল, আচ্ছা ঠিক আছে আমি রাগ করিনি তো জাঙ্কুক বাবু, এবার খেতে চলুন। তে তার রুমে বসেই জাঙ্কুকের কথাই ভাবছে। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তখনই কাঁধের উপর কারো হাতের স্পর্শ পেয়ে চোখের জল মুছে নিল তে। তাড়াতাড়ি করে পেছনে ফিরে দেখলো তার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে তখন বলল, কি হয়েছে জাঙ্কুক বাবু, কোনো সমস্যা? জাঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই, চোখ দুটো জলে ছলছল হয়ে আছে, হাতে একটা পুতুল নিয়ে আছে। জাঙ্কুককে চুপ থাকতে দেখে তে আবারও প্রশ্ন করলো, খিদে পেয়েছে? পেটে হাত দিয়ে দেখিয়ে দিল তে। জাঙ্কুক মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। খেতে বসে জাঙ্কুক কিছুটা খাচ্ছে আর কিছুটা ছড়িয়ে দিচ্ছে উঠোনে। তে হাত থেকে প্লেটটা নিয়ে নিজেই খাইয়ে দিতে লাগলো জাঙ্কুককে। তে আর জাঙ্কুকের বিয়ের 2 দিন হয়েছে। জাঙ্কুককে যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে তে। সব ভুলে গেলেও কেমন যেন মাঝে মাঝে ভালো মানুষের মতো আচরণ করে জাঙ্কুক। তের একবার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে, আর একবার মনে হয় না, কিছুই ঠিক হওয়ার নয়। তে সকালে ঘুম জড়ানো চোখটা খুলতে গিয়েও খুলতে পারছে না, কেমন যেন মাথাটা ভার হয়ে আছে। চোখ খুলে একবার জাঙ্কুকের দিকে তাকালো তে। গুটিসুটি পায়ে ঘুমিয়ে আছে জাঙ্কুক। বিছানা থেকে উঠতে গিয়েও পারলো না, আবার শুয়ে পড়লো তে। এদিকে সকাল অনেক আগে হয়ে গেছে, 8টা পার হয়ে ঘড়ির কাঁটা 8:30 ছুঁই ছুঁই, কিন্তু তে এখন পর্যন্ত রান্নাঘরে আসেনি। দেখে জাঙ্কুকের মা জিন থেকে ডাকতে চলে আসলো। মেঝের মধ্যে বিছানা করে ঘুমিয়ে আছে তে। জাঙ্কুকের সাথে কয়েকদিনে অনেকটা ভাব হলেও জাঙ্কুকের সাথে ঘুমাতে বেশ ভয় পায় তে। আর তাছাড়া জাঙ্কুক নিজেও কেমন যেন করে, ওর বিছানায় কাউকে দেখলে ভয়ে অস্থির হয়ে যায়। পাশে সবসময় পুতুলটা রেখে ঘুমায় আর তে মাটিতে ঘুমায়। জাঙ্কুকের মা এসে দেখলো জাঙ্কুক এক বালতি জল এনে মাথায় ঢালছে তের, আর তে ঠান্ডায় থর থর করে কাঁপছে। জিন তখন বলল, এ কি বাবু, এটা কি করছিস, কি হয়েছে তের? জাঙ্কুক একবার মায়ের দিকে তাকালো, তারপর
আবার জল ঢালতে শুরু করলো। জিন তের গায়ে হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে তের। তখন জাঙ্কুকে বলল, বৌমার জ্বর এসেছে আর তুই জল ঢালছিস, দেখি সরে যায় এখান থেকে। জাঙ্কুক মুখে আঙ্গুল দিয়ে ওর মাকে চুপ থাকতে বলল। তারপর আস্তে আস্তে কানের কাছে মুখ নিয়ে এসে বলল, কথা বলো না, আগুন লেগেছে, জল দিচ্ছি, কি মজা, আগুন নিভে যাবে। জিন জাঙ্কুককে সরিয়ে দিয়ে তের গা মুছে দিল, বিছানায় শুয়ে দিয়ে গায়ে ল্যাপ দিয়ে দিল। তারপরও কাঁপুনি থামছে না তের কোনোভাবেই। জিন তখন মনে মনে ভাবলো, মেয়েটাকে আমার ছেলের বউ করে সত্যি কোনো পাপ করি নাই তো। তের রাতে ঘুম ভেঙে গেল, দেখলো জাঙ্কুক তার পাশে শুয়ে আছে। একটা হাত তের পেটের উপর রেখেছে আর একটা হাত তের মাথার নিচে একদম বালিশের মতো করে দিয়ে রেখেছে। অনেকটা লজ্জা পেয়ে গেল তে। ঘুমন্ত অবস্থায় জাঙ্কুককে দেখতে কতটা নিষ্পাপ লাগছে। অবশ্য সারাক্ষণই জাঙ্কুককে নিষ্পাপ লাগে, কিন্তু এখন ঘুমন্ত অবস্থায় জাঙ্কুককে আরও বেশি নিষ্পাপ লাগছে। পাগলামোর কোনো ছাপ নেই তার মধ্যে, একজন পরিপূর্ণ সুদর্শন পুরুষ মনে হচ্ছে। তের খুব ইচ্ছে করছে জাঙ্কুকের চোখের পাতায় আলতো করে চুমো এঁকে দিতে। এই কয়েকদিনে অনেকবার তাকিয়েছে ও জাঙ্কুকের চোখে। জাঙ্কুকের চোখে এক অন্যরকম মায়া আছে, যা থেকে সবসময় তাকে চুম্বকের মতো টানে। মাথার চুলগুলো আঁচড়ে পড়ে আছে কপালে। তে জাঙ্কুকের কপালে একটা চুমু দিতে গিয়েও থেমে গেল আর মনে মনে ভাবলো, না না, যদি জাঙ্কুক সুস্থ হয়ে যায় আর আমাকে এভাবে আদর করতে দেখে, ইস কি লজ্জাটাই না পাবো আমি। এই কথা ভেবে তে তাড়াতাড়ি করে জাঙ্কুকের কাছ থেকে সরে আসলো। এরপর আলতো করে নিজের পেট থেকে জাঙ্কুকের হাতটা সরিয়ে নামতে গেল বিছানা থেকে। দুপা এগিয়ে যেতেই শাড়ির আঁচলে টান লাগলো। এক মুহূর্তেই থেমে গেল তে। পেছন থেকে জাঙ্কুক আবার তার আঁচল ধরে টানছে না তো। তে লজ্জায় কিছুটা মাথা নিচু করে পেছনে তাকালো আর দেখলো জাঙ্কুক আগের মতোই করে ঘুমিয়ে আছে আর তের শাড়ির আঁচলটা জাঙ্কুকের হাতে বাঁধা। তে তখন মনে মনে ভাবলো, স্বামীর ভালোবাসা যেখানে জুটবে না সেখানে আশা করাটাই ভুল। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল তের। কোনো রকমের হাত থেকে শাড়ির গিটটা খুলে বাথরুমে চলে গেল। এরপর তে নাস্তা করার জন্য রুম থেকে বের হতেই আরেম তার মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎ করে তের চোখে পানি চলে আসলো। সে তখন আরেমকে বলল, বাবা বলুন না ওনার এই অবস্থা কি করে হলো। আরেম তখন তেকে বলল, বছর 3 আগে একটা ব্যস্ত রাস্তায় বাইকে জাঙ্কুক আর তার হবু বউ আয়ও যাচ্ছিল। রাস্তাটা খুব ঘন কুয়াশায় ঢাকা থাকার কারণে দূরের কিছুই দেখতে পাচ্ছিল না। এর মধ্যে বিপরীত দিক থেকে একটা মালবাহী ট্রাক এসে ধাক্কা মারে আর ছিটকে পড়ে যায় জাঙ্কুক আর আয়ু। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর ভাগ্যের জোরে বেঁচে যায় জাঙ্কুক। তারপর থেকেই আমার জাঙ্কুকের এই অবস্থা মা। তে চোখে পানি নিয়ে বলল, আমি যদিও জাঙ্কুক বাবুকে আগের অবস্থায় দেখি নাই, কিন্তু এটাই দোয়া করব উনি যেন আবারও আগের মতো সুস্থ হয়ে যান। তখনই জাঙ্কুকের ভাবি জিমিন আসলো আর তেকে বলল, জাঙ্কুক আগের মতো সুস্থ হয়ে যাওয়ার পর যদি তোমাকে ভুলে যায় তে, তখন তোমার কি হবে? কথাটা শুনে তের বুকটা চিনচিনিয়ে উঠলো। সত্যি তো, যদি উনি আগের জীবনে গিয়ে আমাকে ভুলে যায় তাহলে কি হবে আমার? আমি তো ওনাকে অনেক ভালোবেসে ফেলেছি। একটা দিনও জাঙ্কুককে ছাড়া থাকা সম্ভব নয় আমার। আমি তো জলবিহীন মাছের মতো হয়ে যাব। না না, আমি চাই না জাঙ্কুক আগের মতো সুস্থ হোক। উনি যেভাবে আছেন ঠিক সেভাবেই থাক, আর কিছুই চাই না আমার। সারা রাত পূজা করার পর তে সকালে জাঙ্কুককে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রাস্তায় আসলো মাত্র, হঠাৎ করে পাশ থেকে একটা গাড়ি এসে তের গাড়িকে অনেক জোরে ধাক্কা দিল। জাঙ্কুক গাড়িতে পুতুল নিয়ে খেলছিল, তাল সামলাতে না পেরে সে রাস্তায় ছিটকে পড়ে। জাঙ্কুক সেখানে অজ্ঞান হয়ে যায়। চোখে মুখে জল ছিটিয়ে দেওয়ার পরেও জ্ঞান ফেরে না দেখে বাসায় ফোন করে কোনোভাবে কান্না করতে করতে তে খবরটা পৌঁছে দেয়। জাঙ্কুককে এরপর হসপিটালে নিয়ে যায়। তের কপাল ফেটে রক্ত পড়ছে, সেদিকে তের কোনো খেয়াল নেই। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুকের বাবা মা হসপিটালে চলে আসলো। তে মনে মনে হাজারো প্রার্থনা করে যাচ্ছে, সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, জাঙ্কুক যেন সুস্থ থাকে। জাঙ্কুকের এই অবস্থা দেখে তের অনেক খারাপ লাগছে। এই কয়েক মাসের মধ্যে তে আর জাঙ্কুকের মাঝে স্বামী স্ত্রী সম্পর্কটা তৈরি হয়নি ঠিকই, কিন্তু জাঙ্কুকের এভাবে ঠোঁট বাঁকিয়ে বউ বলা, জাঙ্কুকের কান ধরে দাঁড়িয়ে থাকা, তের শাড়ির আঁচলে টান দেওয়া, ঘুমের মাঝে
তেকে জড়িয়ে ধরা সবকিছুই তের চোখের সামনে ভেসে উঠছে। কিছুক্ষণ পর ডাক্তার জানালো জ্ঞান ফিরেছে জাঙ্কুকের। অতি দ্রুত তে আর আরএম জিন গিয়ে বসলো জাঙ্কুকের পাশে। জাঙ্কুক চোখ খুলে এদিক সেদিক তাকাচ্ছে। তে ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করেই যাচ্ছে, জাঙ্কুক বাবু আপনি ঠিক আছেন তো? এখন কেমন লাগছে? আপনি পড়ে গেলেন কিভাবে? খুব লেগেছে তাই না? জাঙ্কুক কিছু না বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে তেকে। জাঙ্কুককে চুপ থাকতে দেখে তে কানে হাত দিয়ে দাঁড়ালো, যেভাবে জাঙ্কুক দাঁড়িয়ে থাকতো। আর তে তখন ঠোঁট উল্টিয়ে বলল, সরি বউ পচা জাঙ্কুক বাবু। জাঙ্কুক তখন কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকার পর তার মাকে বলল, মা মা এই মেয়েটাকে। তে তখন কান্না মিশ্রিত কণ্ঠে বলল, জাঙ্কুক বাবু সরি বললাম তো, ক্ষমা করে দিন না, না হলে কিন্তু আমি কান ধরে দাঁড়িয়ে থাকবো সারাদিন। জাঙ্কুক তের কথায় পাত্তা না দিয়ে তার বাবাকে প্রশ্ন করলো, বাবা আয়ু কোথায়? তোমরা সবাই এখানে, আয়ু কোথায়? তে তখন মনে মনে ভাবলো, আয়ু? এটা তো সেই মেয়ে যার সাথে জাঙ্কুকের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু উনি, তার মানে জাঙ্কুকের আগের সব কিছু মনে পড়ে গেছে। জাঙ্কুকের বাবা মা তো খুশিতে কান্নাই করে দিল জাঙ্কুককে জড়িয়ে ধরে, কিন্তু জাঙ্কুক ব্যস্ত হয়ে পড়লো আয়ুর খোঁজে। আরেম তখন মনে মনে ভাবলো, ছেলেটাকে এখন কোনো কিছুই বলা যাবে না, মাত্র সুস্থ হয়ে ফিরেছে, এখন কিছু বললে যদি আবার কোনো ঝামেলা হয়ে যায়। জাঙ্কুককে বারবার আয়ুকে খুঁজতে দেখে তে তখন মনে মনে ভাবলো, উনি বারবার আয়ুকে খুঁজছে, তার মানে এটা পরিষ্কার আগের সব কথাই মনে পড়ে গেছে ওনার। কিন্তু জাঙ্কুক বাবু আপনি তো একবারও আমার কথা বললেন না, আমি কতটা ব্যাকুল আপনার সাথে কথা বলার জন্য, আর আপনি একবারও ফিরে চাইলেন না আমার দিকে। আপনার পুতুল বউকে কি একবারও মনে হলো না? তাহলে কি আপনার আর আমার মাঝের এই কয়েকটা মাস মুছে গেল? আমি মুছে গেলাম আপনার জীবন থেকে। এরপর জাঙ্কুকে বাসায় নিয়ে আসা হলো, সবাই খেতে বসেছে আর তে খাবার দিচ্ছে। জাঙ্কুক খেতে খেতে ওর বাবার সাথে ব্যবসা নিয়ে কথা বলছে, এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি, ওর আগের সেই স্বাভাবিক জীবনের মাঝেই আছে, এসে কেমন ব্যবসা নিয়ে পড়েছে ছেলেটা। তেকে দেখে জাঙ্কুক আবারও জিজ্ঞেস করলো, বাবা এই মেয়েটাকে আগে তো আমাদের বাড়িতে কখনো দেখি নাই। আরেম আর জিন বেশ অবাক হয়ে গেল, কি বলবে তারা এখন। তখনই তে বলে উঠলো, আমি এই বাসার কাজের মেয়ে, জীবন ভাবি প্রেগনেন্ট, তাই ওনার দেখাশোনা করার জন্য আমাকে এই বাসায় রাখা হয়েছে। আপনি এতদিন অসুস্থ ছিলেন তাই আপনি কিছুই জানেন না। তখন নাস্তা শেষ করে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই আরেম বলল, কোথায় যাচ্ছিস বাবা? জাঙ্কুক তখন বললো, কেন বাবা? আয়ুর সাথে দেখা করতে যাচ্ছি। আরেম তখন জাঙ্কুককে বললো, জাঙ্কুক তোমার সাথে আমার কিছু কথা আছে, আয়ুর সাথে তুমি পরে দেখা করো। দেখো জাঙ্কুক, সেদিন অ্যাক্সিডেন্টের পর তুমি সম্পূর্ণরূপে অসুস্থ হয়ে পড়ো, তোমার স্মৃতিশক্তিও নষ্ট হয়ে যায়। এই চারটে বছর তুমি পাগল হয়েছিলে, আগে সব কিছুই তোমার মেমোরি থেকে ডিলিট হয়ে গিয়েছে। সেই অ্যাক্সিডেন্টে তুমি বেঁচে ফিরলেও আয়ু কিন্তু বাঁচতে পারেনি, আয়ু সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অ্যাক্সিডেন্টের কথা মনে হতেই চিৎকার করে উঠলো জাঙ্কুক, তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, আয়ু আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো বাবা, ও কথা রাখলো না, আমাকে ছেড়ে চলে গেল, আমি এখন কি নিয়ে থাকবো বলো? কথাটা বলেই জাঙ্কুক কান্না করে উঠলো। ছেলের কান্নায় আরেমের বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চাইলে সে আরও কিছুদিন পর বলতে পারতো জাঙ্কুককে এসব কথা, কিন্তু এভাবে না বললে তের সাথে যে অন্যায় হবে। ওই মেয়েটা যে বড়ই দুঃখিনী। জাঙ্কুক বাড়িতে এসে দরজা আটকে দিল, চারিদিকে আয়ুর স্মৃতি, অথচ আয়ু নেই। ভাবতেই পারছে না যে আয়ু তাকে ছেড়ে চলে গেছে। অপর দিকে তে অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করে ডাকাডাকি করে যাচ্ছে জাঙ্কুককে, কিন্তু ভেতর থেকে জাঙ্কুকের কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তের প্রাণটা যেন উড়ে যাচ্ছে। এভাবে জাঙ্কুককে দেখে দরজার সামনে বসে পড়লো। এর মধ্যে আরেম এসে কাঁধে হালতো করে হাত রাখলো তের। মাথা উঁচু করে তাকিয়ে দেখলো আরেম দাঁড়িয়ে আছে। তখনই তে কান্না করে বলল, বাবা কি হবে এখন? উনি তো কোনো কথাই শুনছে না, আমার খুব ভয় করছে বাবা। চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে, কোনো কিছুই তো ঠিক নেই বাবা। উনি ঘরের মধ্যে আর কতক্ষণ এভাবে বন্দি থাকবেন? আমার অস্বস্তি হচ্ছে খুব, মনটা অস্থির হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি বৌমা, তুমি চিন্তা করো না, ও এক্ষুনি বেরিয়ে আসবে। তের এমন কান্নাকাটি দেখে আরেম তখন দরজায় টোকা নাড়লো, জাঙ্কুকে বারবার ডাক দিল। এরপর জাঙ্কুক দরজা খুলে দিল। জাঙ্কুকের চোখগুলো ফুলে লাল হয়ে গেছে, চুলগুলো উস্কো শুষ্কো হয়ে গেছে। এই কয়েকটা মুহূর্তে কি অবস্থা হয়ে গেছে এই ছেলেটার। এভাবে দুদিন কেটে গেল। জাঙ্কুক চুপচাপ রুমের ভেতরে থাকে, খুব জরুরি কোনো কাজ ছাড়া বাইরে বের হয় না। পুরো বাড়িটা যেন একটা থমথমে পরিবেশে বিরাজ করছে। তে অনেক চেষ্টা করছে জাঙ্কুকের আশেপাশে থেকে জাঙ্কুকে সান্ত্বনা দেওয়ার, কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। জাঙ্কুক সবসময় দরজা আটকে রাখে ভেতর থেকে। জাঙ্কুকে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তখনই জিবিন তের কাছে আসলো আর বলল, কান্না করো না তে,
তোমার বর জাঙ্কুক তাহলে তোমাকে ভুলেই গেল, তাই না? ঠিক তখনই জাঙ্কুক দরজা খুলে বলল, ভাবি তুমি এগুলো কি বলছো? আমি কাজের মেয়ের বর হব কেন? তখনই তে তাড়াতাড়ি করে জিমিনের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে চলে গেল। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, মানে ভাবি কি বলছে? আমি কাজের মেয়ের বর মানে? আজ 1 মাস হলো জাঙ্কুকের পুরোপুরি সুস্থ হওয়ার। এই কয়েকদিনে তে বারবার চেয়েছে জাঙ্কুকের কাছে যেতে, কিন্তু কোনো এক অজানা কারণে তে জাঙ্কুকে নিজের কাছ থেকে আড়াল করে রেখেছে। তে বিকালে নাড়ু বানাচ্ছিল, আজ তাদের বাসায় পূজা আছে। এর মধ্যেই জাঙ্কুক তের পাশে এসে বসলো আর তেকে বলল, তোমার নামটা তে না হয়ে মায়াবতী হওয়া প্রয়োজন ছিল। জাঙ্কুকের এমন কথায় তে জাঙ্কুকের মুখের দিকে তাকালো। তের জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে পড়ে গেল সেই আগের বদ্ধ উন্মাদ জাঙ্কুক, যে সারাক্ষণ বউ বউ বলে তের মাথাটা খারাপ করে রাখতো। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক তখন বলল, তে আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? মাথা নিচা করেই বলল, আপনি যা ইচ্ছা তাই জিজ্ঞেস করুন জাঙ্কুক বাবু। তুমি আমার বাবা মাকে যেভাবে ডাকো আর এ বাড়িতে যেভাবে চলাফেরা করো, তাতে তো দেখলে মনে হয় না তুমি এই বাড়ির কাজের মেয়ে। তাছাড়া তুমি তো বিবাহিত, তাহলে তোমার স্বামী কোথায়? আর তাছাড়া তোমার ফোনের ওয়ালপেপারে আমার ছবি কেন? এই জাঙ্কুকের কথার কি উত্তর দিবে, তাই সে কোনো একটা বাহানা দেখিয়ে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, এই মেয়েটা আমাকে এড়িয়ে যাচ্ছে কেন? ইদানিং বিভিন্ন কাজের অজুহাতে জাঙ্কুক তের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু তে জাঙ্কুকে সেসব প্রশ্নগুলোর জন্য জাঙ্কুকে বারবার এড়িয়ে যায়। বিকালে তে আরেমের কাছে আসলো আর বলল, বাবা অনেকদিন হয়েছে আমি মায়ের সাথে দেখা করি না, আমি কি আমার মায়ের বাসায় একটু ঘুরে আসতে পারি? জাঙ্কুক তখন বলল, যাবার আগে আপনার স্বামীর অনুমতি তো নিয়ে যান। তে জাঙ্কুককে দেখে তাড়াতাড়ি করে তার রুমে চলে গেল। জাঙ্কুক তখন আরেমকে বলল, বাবা এই মেয়েটা এমন কেন বলো তো? সবসময় আমার প্রশ্ন এড়িয়ে যায়, আমাকে দেখলে এভাবে দৌড়ে পালায় কেন? আরেম তখন বলল, এত কিছু বলতে পারবো না, সময় হলে তুই নিজেই বুঝতে পারবি। এখন যা তেকে বল আমি ওর বাসায় যাওয়ার অনুমতি দিয়েছি। জাঙ্কুক তার বাবার কথা অনুযায়ী তে রুমে গেল, গিয়ে দেখলো তে জাঙ্কুকের একটা ছবি নিয়ে কান্না করছে। এক মুহূর্তে থমকে গেল জাঙ্কুক, মায়াবতী ওর ছবি নিয়ে এভাবে কান্না করছে কেন? তাহলে কি আমি সত্যি তের স্বামী? জাঙ্কুক তখন তের কাছে এসে বলল, মায়াবতী। তে তখন তাড়াতাড়ি করে তার ছবিটা লুকিয়ে ফেললো আর বলল, জাঙ্কুক বাবু আপনি এখানে? জাঙ্কুক তখন বলল, দেখো বাবা তোমাকে তোমার বাসায় যাওয়ার অনুমতি দিয়েছে, আর শোনো যতদিন ইচ্ছা ততদিন তোমার বাবা মার বাসায় থেকো, এখানে না আসলেও চলবে। কথাটা শুনে তের যেন কান্নায় বুকটা ফেটে যাচ্ছে। সে তখন বলল, সমস্যা নেই জাঙ্কুক বাবু, আমি এখানে যার জন্য এসেছি সে যদি আমাকে না চায় তাহলে কেন থাকবো বলুন এখানে? 2 দিনের অতিথি হয়ে এসেছি মাত্র, আর চলেও যাব সেভাবেই। জাঙ্কুক আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। তের ভেতরটা ফেটে কান্না আসছে। আজ এই দিনটার জন্যই কি সেদিন বাবার বাড়ি ছেড়ে অজানা গন্তব্যের পথ বেছে নিয়েছিল সে? তার জাঙ্কুক বাবু যে কিনা তাকে 10 মিনিটের জন্য চোখের আড়াল হতে দিত না, আজ সেই জাঙ্কুক কিনা তাকে এই বাসাতে ছেড়ে চলে যেতে বলছে। তে তখন কান্না করছে আর বলছে, আজ আমি সত্যি নিঃশেষ জাঙ্কুক বাবু, আপনি আমাকে আজ অকুল সাগরে ভাসিয়ে দিলেন। এখানে থাকলেও কিছুটা স্বস্তি পেতাম, আপনি আমার পুরোপুরি না হলেও আমি তো পুরোটাই আপনাকে কাছে না পেয়েও সারা জীবন চোখের দেখা দেখেই কাটিয়ে দিতাম আমি। দুপুরে সবাই ঘুমিয়ে আছে, এই সুযোগে বাড়ির বাইরে চলে আসলো তে। হাতে একটা জাঙ্কুকের ছবি আর এক কাপড়ে বাইরে এসেছে সে। কোথায় যাবে এখন? বাবার বাড়ি? না, ওখানে গেলে তো তার শ্বশুর আরেম তাকে ফেরত নিয়ে আসবে। তাহলে কোথায় যাবে সে এখন? তার যে যাওয়ার আর কোনো জায়গায় নেই। রাস্তায় হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে তে কিছুই বুঝতে পারছে না। বিকালে কিছুটা হইচইপূর্ণ শব্দে ঘুম ভাঙে জাঙ্কুকের। জিমিন চেঁচামেচি করছে আর বলছে, তে কোথায় চলে গেছে? তেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। জিন তখন বলল, তে এমন মেয়ে না, ছাদে গেলে পর্যন্ত জানিয়ে যায় আমাদেরকে। তখন এসে জাঙ্কুককে বলল, বাবু তুই বউ। কথাটা বলতে গিয়েও থেমে গেল জিন আর বলল, জাঙ্কুক তেকে দেখেছিস কোথাও? জাঙ্কুক তখন বলল, আমি দেখবো কোথা থেকে মা, আমি তো ঘুমাচ্ছিলাম। ঠিক আছে বাবু, একটু দেখ না মেয়েটা কোথায় গেল, কোনো বিপদে পড়েছে কি না। জাঙ্কুক তখন চেঁচিয়ে বলল, মা ও তো ছোট বাচ্চা মেয়ে না, নিশ্চয়ই কোনো প্রয়োজনে বাইরে গেছে, একটু অপেক্ষা করো, যদি না আসে তাহলে খুঁজতে যাবো। এবার একটু শান্ত হও তো। জিন সেখান থেকে চলে গেল। জাঙ্কুক বিছানা থেকে নেমে আবার বিছানায় বসলো, কোলবালিশটা কাছে নিয়ে বলল, নিজেকে খুব চালাক ভাবো তাই না তে মায়াবতী? শুধু দেখে যাও আরো কি কি হয় তোমার জীবনে। এই জাঙ্কুকের কাছ থেকে আড়াল হওয়ার পরিণতি হাড়ে হাড়ে টের পাবে তুমি।
তে একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, ঠান্ডায় হাত পা জমে গেছে, অথচ মনটা আজ অনুভূতিহীন হয়ে আছে। জাঙ্কুক পেছন থেকে এসে তের গায়ে একটা চাদর জড়িয়ে দিল। তের কেন যেন মনে হচ্ছে তার পেছনে জাঙ্কুকই দাঁড়িয়ে আছে, কিন্তু তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছে না। কিন্তু জাঙ্কুক যখন তের সামনে এসে তার চোখের জল মুছে দিল, তখনই জাঙ্কুকের হাতের স্পর্শে শিউরে উঠল তে। সামনে তাকিয়ে দেখলো জাঙ্কুক এক পা উপরে তুলে এক পায়ের উপর ভর দিয়ে দু হাতে কান ধরে দাঁড়িয়ে আছে। সেই প্রথম দিন যেভাবে দাঁড়িয়েছিল পায়ের গ্লাস ছুঁড়ে মারার পর ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ভ্রু বাঁকিয়ে মুখটা বাচ্চাদের মতো করে বলল, সরি তে। তে তাকিয়ে দেখলো জাঙ্কুকে ঠিক আগের জাঙ্কুকের মতোই মনে হচ্ছে। জাঙ্কুক তখন ঠোঁট বাঁকিয়ে বলল, সরি বউ। জাঙ্কুক পচা সরি। তে তখন জাঙ্কুকের কাছে এসে বলল, জাঙ্কুক বাবু আপনি আগের মতো হয়ে গেছেন, কিন্তু কিভাবে? জাঙ্কুক তখন তের গালে স্পর্শ করে বলল, হ্যাঁ মায়াবতী, আমি আগের মতো হয়েছি, শুধুমাত্র আমার এই বউটার জন্য। তে জাঙ্কুকের কাছে এভাবে বউ ডাক শুনে বেশ অবাক হয়ে গেল আর বলল, মানে মানে আপনার আগের সব কথা মনে পড়েছে জাঙ্কুক বাবু? না মনে পড়েনি, কিন্তু আগের কিছু ভিডিও দেখেছি আমি। মানে কিসের ভিডিও? মানেটা হচ্ছে যেদিন আয়ু যাওয়ার খবর পাই সেদিনই বাবা তোমার কথাও বলেছিল আমাকে। আমার মেমোরি থেকে মুছে যাওয়া কিছু স্মৃতি বাবার ফোনে ধারণ করা আছে। ওই দিনই জানতে পারি তুমি আমার বউ, কিন্তু বাবাকে এসব জানাতে বারণ করেছিলাম। আসলে আমি এটা দেখতে চেয়েছিলাম বাবার পছন্দের মেয়েটা ঠিক কতটা আমাকে ভালোবাসে, তাই এতদিন কিছু না বলে শুধু অনুসরণ করে গেছি তোমার চাল চলন আচরণগুলো। আর একটা ধারণা ছিল শুধু টাকার জন্যই একটা বদ্ধ উন্মাদ পাগল ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে তুমি। এটা শুধুমাত্র করুণা, কিন্তু ভালোবাসা নয়। তে কিছু না বলে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, চোখের জল টলমল করছে। জাঙ্কুক তখন বলল, আমার ধারণাটা ভুল প্রমাণিত হলো তে। আমি আস্তে আস্তে বুঝতে পারলাম তুমি আমাকে সত্যি ভালোবাসো। তবে সেটা হোক ভালো জাঙ্কুক বা পাগল জাঙ্কুক, ভালোবাসার কমতি নেই তোমার মধ্যে। একটা নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি তোমার মধ্যে, যেটা এড়িয়ে যাওয়ার ক্ষমতা নেই আমার। তোমার কাছে আমি বারবার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, কিন্তু তুমি এড়িয়ে গেছো। আমি চাচ্ছিলাম তোমার মুখ থেকে সত্যিটা শুনতে, বারবার চাচ্ছিলাম একবার বলো জাঙ্কুক বাবু আপনি আমার স্বামী, কিন্তু তুমি তো তা কখনোই করো নাই তে। তে তখন বলল, আমি আসলে ভয় পেতাম আপনি যদি আমাকে অস্বীকার করেন, যদি বলেন তোমাকে মানি না স্ত্রী হিসেবে, আমার তো মরা ছাড়া অন্য কোনো পথ থাকতো না। হ্যাঁ আমি আমার পরিবারের জন্য টাকার বিনিময়ে বিয়ে করেছি, কিন্তু জাঙ্কুক বাবু বিশ্বাস করুন আমি টাকার লোভে আপনাকে ভালোবাসিনি। আপনার অবহেলা সহ্য করার শক্তি নেই আমার, তাই চলে এলাম বাসা থেকে। জাঙ্কুক তখন বলল, ব্যাস অনেক হয়েছে, আমার বউটা এত বোকা আমি আগে জানতাম না। আর একটা কথাতে আমি আয়ুকে অনেক ভালোবাসি, আমি ওর জায়গাটা তোমাকে কখনোই দিতে পারবো না। তে কিছুটা হেসে ফেললো। জাঙ্কুক তখন বলল, কি হলো হাসছো কেন? জাঙ্কুক বাবু আমার আয়ুর জায়গাটা চাই না, আমার নিজস্ব একটা জায়গা চাই, সেটা শুধু আমার হবে। একটা মনে যে একজন বাস করতে পারে এমনটা নয়। আয়ু আপনার প্রেমিকা আর আমি আপনার বউ, ওর আর আমার জায়গাটা এমনিতেও আলাদা। জাঙ্কুক তখন তের কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি আসলেই মায়াবতী, এত সহজে তোমার মায়ায় কিভাবে ফেললে আমায় বলো তো? জাঙ্কুক বাবু মায়ায় ফেলার কোনো কৌশল নেই, ভালোবাসায় চাইলেই সব কিছুই বাধা যায়। আমি আপনাকে অনেক ভালোবাসি জাঙ্কুক বাবু। জাঙ্কুক তখন কিছু না বলেই তার পকেট থেকে সিঁদুরের কোটা বের করে তের কপালে সিঁদুর পরিয়ে দিল আর বলল, আজ থেকে তুমি আমার মায়াবতী, তুমি আমার সব। সেদিন বিয়েটার কথা আমার মনে নেই, আমি কিভাবে তোমাকে বিয়ে করেছিলাম সেটাও মনে নেই, কিন্তু আজ আমি সজ্ঞানে তোমাকে নিজ হাতে সিঁদুর পরিয়ে তোমাকে আমার বউ হিসেবে স্বীকার করলাম। তে আমি যে তোমাকে অনেক ভালোবাসি আমার মায়াবতী, কখনো নিজের জাঙ্কুক বাবুকে ছেড়ে চলে যাবে না তো? তে জাঙ্কুকে জড়িয়ে ধরে বলল, আমার সেই সাধ্য নেই আমার জাঙ্কুক বাবুকে কখনো ছেড়ে চলে যাওয়ার, ভালোবাসে অনেক। জাঙ্কুক তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, খুব 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 ভালোবাসি আমার তে মায়াবতীকে আমি।